গত ১৬ বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিশন। সাম্প্রতিক গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহযোগিতার আশ্বাস। ইনু ৭ ও মেনন ৬ দিনের রিমান্ডে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার। শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আরও ৬ মামলা। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত এলাকায়। পানিবন্দী ১২ লাখ মানুষ, মৃত বেড়ে ২৭। রাশিয়াকে আমদানি বাড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। ভিসা সহজীকরণ সহ সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পাকিস্তানের। এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। রকিব হুদা কমিশনারদের দায় মুক্তি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। সংবাদ রাতে দেখছিলেন AKSTMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। গত ১৬ বছরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের অপর ৪ সদস্য হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। এই কমিশনকে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগস্ট পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কাজ করতে এই তদন্ত কমিশন। ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই আগস্টে গণহত্যা তদন্তে নেমেছে জাতিসংঘ। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান রোরি মুঙ্গোভ্যান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রাথমিক আলোচনা সফল হয়েছে। আর এ কাজে জাতিসংঘের তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক দমন-পীড়ন চালায় সরকার। পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় বিপুল সংখ্যক মানুষ। সহিংসতা ও গণহত্যার তদন্তে ঢাকায় জাতিসংঘের ৩ সদস্যের কারিগরি কমিটি তদন্তের অংশ হিসাবে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘ মিশনের প্রধান বরি মুঙ্গোভ্যান জানান, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ঘিরে কি ঘটেছিল তা তদন্তে এসেছেন তারা। এ নিয়ে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। The UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could. আর গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে আমাদের এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপর আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন ১ নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যেন আরও বেশি প্রতিনিধি যেতে পারে সেই বিষয়ে আহ্বান জানান উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আলাদা হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ৭ দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও ৬টি হত্যা মামলা হয়েছে। শাহিদুজ্জামান সাকিবকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার রিপোর্ট। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। স্বৈরাচারের দোসর সাবেক ২ মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুর ৭ ও গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার কারণে আরো অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরো উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করেছেন, রিমান্ড মঞ্জুর করেছেন। তখন বিজ্ঞ আদালতকে আমি বলেছি যে উনি যেহেতু অসুস্থ এবং সার্জারি করা, তাকে সতর্কতার সাথে যাতে জিজ্ঞাসা করা হয়। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ৪ থানায় আরও ৬টি মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থী মিরাজ হোসেন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 94 জনের বিরুদ্ধে ডেমরা থানায় আরও একটি হত্যা মামলা হয়। নিহতের চাচা খুরশিদ আলম মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। নির্দয়ভাবে মুহুর্মুহু গুলি করে তাকে স্পটে হত্যা করেছে। বাদী আজকে উপস্থিত এই মামলাটা করেছেন। সেই মামলায় আজকে মোট 94 জন আসামি নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেক আসামিদের নাম উল্লেখ করে আজকে মামলাটা ফাইল করা হয়েছে। গেল 19 জুলাই কলেজ শিক্ষার্থী নাহিদুল ইসলাম মিরপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত হন। এই ঘটনায় তার ভাই সবুজ মিয়া শেখ হাসিনা, শেখ রেহানা জয় সহ 41 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মিরপুর মডেল থানাকে মামলা নিতে নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। স্বৈরশাসক শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ 41 জন এজাহারভুক্ত আসামি ও 300 জন অজ্ঞাতনামা আসামিরা এই ছাত্রসহ আরও অনেকের হত্যা করেছে। এই ছাত্রকে তারা বিগত 19 তারিখে স্পটে গুলি করে হত্যা করে। এছাড়া মিরপুরে আরও একটি ও মোহাম্মদপুরে 2টি ও যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন স্বজনরা। শাহিদুজ্জামান শাকিব, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশান থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বিভিন্ন থানায়, তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। রাজধানীর গুলশানে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আত্মগোপনে আছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রী জনসমক্ষে দেখা যায়নি। তবে গেল 12ই আগস্ট আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। এর আগে কোটা আন্দোলন নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করায় 10 মিনিটের জন্য দেশ টেলিভিশনে সম্প্রচার বন্ধ রাখে সাবেক এই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। 2023 সালের জুলাইয়ে ঢাকা 17 আসনে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে রাশিয়াকে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাশিয়ান রাষ্ট্রদূত সাক্ষাতে এলে এই আহ্বান জানান তিনি। পরে দেখা করতে এসে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের যোগাযোগ বাড়াতে পাকিস্তানিদের ভিসা পদ্ধতি সহজ করার পাশাপাশি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ করেন। এদিন সন্ধ্যায় যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতিস্কি। এ সময় যে কোনো ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখার কথা জানান মানতিতিস্কি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ খাদ্য, নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভোলায় আরও 5টি গ্যাস কূপ এবং আভ্যন্তরীণ আরও কূপ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনীতি, শিক্ষায় সহযোগিতা এবং জনগণের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। পরে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ককে সক্রিয় করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও জনগণের মধ্যকার সম্পর্কের উন্নয়নে জোর দেন প্রধান উপদেষ্টা। এ সময় পাকিস্তান হাইকমিশনার বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান। সেই সঙ্গে বাংলাদেশে পাকিস্তানিদের ভিসা পদ্ধতি সহজ করার পাশাপাশি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ করেন। পাকিস্তানের হাইকমিশনার সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আসেন সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল দুহাইলান। এ সময় ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। বৈঠকে সৌদি আরবকে বন্ধু রাষ্ট্র বলে আখ্যা দেন প্রধান উপদেষ্টা। এ সময় সৌদি রাষ্ট্রদূত দেশটিতে কর্মরত প্রায় 3.5 মিলিয়ন বাংলাদেশি পরিশ্রমী উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ বানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে বাড়ছে বন্যার পানি। এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য প্রতিদিনই ছুটে আসছে বিভিন্ন সংগঠন। পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তা। এখানে প্রায় 500 লোকের মতো উঠছে। আমরা প্রতিদিন তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে তারপর নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের এলাকার লোকে খাওয়া দাওয়া দিতেছে, আমরা কোনো মতো বাঁচছি। কবে যাই আল্লাহ কইতে এটা বলতে পারি। যারা তার সামগ্রী নিয়ে আসতেছে তারা মেইন রোডের পাশে দিয়ে ভিতরে ঢুকতে পাইতেছে না। একটা নৌকা নাই, কিছু নাই, কোনো যোগাযোগের বিচ্ছিন্ন সবকিছু। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা জুড়ে বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিন ফেনীর বিভিন্ন এলাকায় 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হাসান। কল্যাণ তহবিল আছে, ওখানে টাকা জমা হচ্ছে। এটা যদি আরো একটু রিচ হয় তাহলে আমাদের ক্যাবিনেট থেকে আমরা আবারও এদিকে আসব। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলার 14 উপজেলায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা 10 লাখ ছাড়িয়েছে। লক্ষ্মীপুরে ত্রাণের জন্য অপেক্ষা করছে পানিবন্দী মানুষ। অন্তত 30,000 মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। এখন আমাদের ঘরে পর্যন্ত পানি আছে। আজকে ত্রাণ তো ঠিক মতন আসতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। পাহাড়ি ঢলের কারণে জেলায় প্রায় 1000 পুকুরের মাছ ভেসে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় 19 কোটি টাকা। টাকা পাবো কইতে অনেক টেনশন আছে। লাগাইছিলাম 5 কানি জমি। বৃষ্টি কমায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানে এখনো পানিবন্দী 50,000 মানুষ। দুর্গতদের সাহায্যে হাটহাজারী উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন। এদিকে ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গেল 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। তবে এখনো পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার কবলে রয়েছে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। এই পরিস্থিতিতে মৌসুমী বন্যা এবং বৃষ্টিপাতের জরুরি তথ্য জানিয়েছে আবহাওয়া সংস্থাসমূহ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি কমা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে বিপদসীমার এখনও 1.5 মিটার নিচে পানি অবস্থান করছে, তাই গঙ্গা নদীর অববাহিকায় বন্যা হওয়ার ঝুঁকি কম। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ভারত থেকে আসা পানি ও ভারী বৃষ্টিতে বন্যার কবলে দেশের 11 জেলা। কুমিল্লার গোমতী নদী এখনো বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ফেনীর পরশুরামে মুহুরী নদীর সঠিক তথ্য না মিললেও তা বিপদসীমার নিচে রয়েছে বলে ধারণা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে কুমিল্লার গোমতী ও ফেনীর মুহুরী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। 24 ঘন্টা থেকে শুরু করে বিগত 72 ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে এবং এর ফলে 13টি পয়েন্টের 12টিতে ইতিমধ্যে পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং পানি কমার যে বর্তমান ধারা দেখা যাচ্ছে সেটি আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
ফারাক্কা বাঁধের উজান এবং ভাটিতে পানি সমতল স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার এখনো 1.5 মিটার নিচে অবস্থান করছে, তাই বন্যার ঝুঁকি কম। ফারাক্কা ব্যারাজের উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি স্থির অবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানির মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে, এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন বরিশাল, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা ও যশোরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে জনজীবন ও বন্যাপ্রবণ এলাকায় তেমন কোনো প্রভাব পড়বে না। আজকের তুলনায় আগামীকালকে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা কম রয়েছে। তবে 29 তারিখে আপনার দেশের ইস্টার্ন পার্ট, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আপনার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের দিকে এই বৃষ্টিটা শিফট হয়ে আপনার দেশের নর্দার্ন পার্ট, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আপনার অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কম আসবে বৃষ্টির প্রবণতা। এ সময় বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ফারাক্কা ব্যারাজের গেট খুলে দিলেও দেশে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। ত্রাণ বন্টনে সমন্বয়হীনতার কথা স্বীকার করে ব্যক্তিগতভাবে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের আঞ্চলিক কেন্দ্রগুলোতে যোগাযোগের অনুরোধ জানান সেনাবাহিনীর প্রতিনিধি। আর চলমান বন্যা আকস্মিক নাকি রাজনৈতিক তা অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যেখানে উপদেষ্টা ছাড়াও 3 বাহিনীর প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন। উপদেষ্টা জানান, ফারাক্কা ব্যারাজের 109টি গেটের সবকটি খুলে দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সরকার সবাইকে নিয়ে বন্যার্তদের জন্য কাজ করছে বলেও জানান তিনি। এই বিষয়ে পানি উন্নয়ন মন্ত্রণালয় বলতে পারবে। এখনো পর্যন্ত আমাদের যা জানা আছে এই ধরনের নতুন কোনো এলাকা এখনো প্লাবিত হয়নি। সমন্বয়করা জানান, 6 দিনে টিএসসিতে নগদ জমা হয়েছে প্রায় 5,74,00,000 টাকা। বন্যার কারণ অনুসন্ধানে সরকারকে অনুরোধ জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। বন্যার মধ্যে কৃষি ঋণের কিস্তি আদায়ে নিন্দা জানিয়ে এনজিও প্রতিনিধিরা বলেন, অনিবন্ধিত ও স্থানীয় এনজিওগুলো এমন অপকর্ম করছে। যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টারই না, সম্ভবত তারা রেজিস্টার্ড না। রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ মাইক্রোফাইন্যান্স করা এটা বেআইনি। 3 বাহিনী উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করছে বলে জানান সেনাবাহিনীর প্রতিনিধি। সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনে সমন্বয়হীনতা ঠেকাতে আগ্রহী ব্যক্তিদের আঞ্চলিক সমন্বয় কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানান তিনি। আমরা বলতে পারবো না 100% সমন্বয় হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করছি আরো এটা সমন্বিতভাবে কাজ করার জন্য। আমরা যেভাবে চিন্তা করতে পারছি আমরা সেভাবে করছি, যেটা আমরা ওই সমন্বয় কেন্দ্রগুলোর মাধ্যমে। আমার মনে হয় সবাই আমরা যদি ওইভাবে করি, যে সমন্বয় কেন্দ্রগুলোকে রিপোর্ট করি এবং তাদের কাছ থেকে আমরা কি ধরনের হেল্প চাই, তারা আমাদের কি ধরনের হেল্প করতে পারে, বা আপনি ত্রাণটা নিয়ে গিয়ে তাদের কাছে যদি হ্যান্ড ওভার করে দেন, সে কুমিল্লা আপনি হ্যান্ড ওভার করে দিলেন, অথবা আপনি চট্টগ্রামে হ্যান্ড ওভার করে দিলেন, সিলেটে হ্যান্ড ওভার করে দিলেন, ওই ত্রাণটা হয়তো আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারবো। ব্রিফিং এ জানানো হয়, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। বন্যায় মঙ্গলবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন 27 জন। আক্রান্ত 11 জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 3886টি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটে দলকে বিবাদী না করায় এটি চলতে পারে না বলে আদালতকে জানান তিনি। এদিকে 2014 ও 2018 সালের নির্বাচনে কমিশনারদের দায় মুক্তি দেওয়া কেন অবৈধ নয় জানাতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধ এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 বছর চেয়ে গেল 19 আগস্ট হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের ইচ্ছা বর্তমান সরকারের নেই। আওয়ামী লীগকেও দল হিসেবে বিবাদী করা হয়নি, তাই এই রিট চলতে পারে না। আমরা এই নিবন্ধন বাতিলের
বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। পরে 1 সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন আদালত। এদিকে 2014 ও 2018 সালের নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। রিটকারী আইনজীবী জানান, দায়মুক্তি আইন অসাংবিধানিক ঘোষণা করা হলে 2014 ও 2018 সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নিয়োগের ব্যাপারে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন এই মামলা শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেন অথবা কিংবা আমাদের পক্ষে রায় দেন, তাহলে অবশ্যই কনসিকোয়েন্স আকারে নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে। এটি স্বাভাবিক, রিজনেবল এবং যৌক্তিক। গেল 18 আগস্ট নির্বাচন কমিশনারদের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।